বারবার কতবার ট্রেন দুর্ঘটনা। আজ আবারও এই একই ইস্যু নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আর যতবার ট্রেন দুর্ঘটনা উঠবে বারবার এই প্রশ্ন উঠবে যে কবচ শুধুই কি বচন। তার কারণ এতবার কবচ নিয়ে কথা হওয়া সত্ত্বেও কেন এখনো পর্যন্ত ট্রেন দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে? কেন এখনো পর্যন্ত রেল আধিকারিক দপ্তর থেকে কোনো রকম সঠিক সুরাহা দেখানো যাচ্ছে না যাত্রীদের জন্য? তাহলে কি যাত্রীদের সুরক্ষা এতটাই ইজি, এতটাই সহজ? এর পরেও রেল আধিকারিকদের দপ্তর থেকে কোনো রকম যাত্রী সুরক্ষার জন্য কোনো কিছু করা হবে না? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তার কারণ আমি বা আপনি যারা যারা সত্যি সত্যি সাধারণ মানুষ, যাদের ওপরে কোনো ছত্রছায়া নেই, কোনো রঙের ছত্রছায়া নেই, তারা কিভাবে যাত্রী সুরক্ষা পাচ্ছে? সত্যিই তো ট্রেন দুর্ঘটনা একের পর এক যেভাবে ঘটে চলেছে সমস্ত দেশে, তা প্রশ্ন তুলছে সাধারণের যাত্রী নিরাপত্তা নিয়ে। আর ঠিক এই জায়গা থেকেই আজকের এই ডিবেট শো। ঘড়িকাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। নমস্কার, আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে ট্রাই টিভি বাংলার পর্দায়। এই মুহূর্তে সরাসরি এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, কবচ তবে শুধুই বচন? আমার দ্বিতীয় প্রশ্ন, দফায় দফায় বাড়ছে দুর্ঘটনা, কোথায় তবে যাত্রী সুরক্ষা? আমার তৃতীয় প্রশ্ন, গত 2 মাসে 3বার দুর্ঘটনার দায় নেবে কে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, এবারও কি দুর্ঘটনার মূল গাফিলতি? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে রাখছি এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছে আলোচনায়। দেখুন, চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে মুম্বাইগামী ট্রেন, 2 জনের মৃত্যু, আহত কমপক্ষে 20। ফের যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের পছন্দের তালিকায় রয়েছে ট্রেন পরিষেবা, কিন্তু সেই ট্রেনে যদি বারবার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে হয় যাত্রীদের, তাহলে কোথায় রেলের যাত্রী নিরাপত্তা, কিংবা কিভাবে ট্রেন যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করবে যাত্রীরা? এই প্রশ্নই মঙ্গলবার ফের একবার উস্কে দিল ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী CSMT মেল। রাজঘাট সোমান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক, মৃত্যু হয়েছে 2 জনের। কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা? সূত্রের খবর, হাওড়া CSMT এক্সপ্রেস 120 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছিল নিজের গন্তব্যের দিকে। আগে থেকেই ডাউন লাইনে বে লাইন হয়ে পড়েছিল একটি মালগাড়ির কয়েকটি কামরা। মালগাড়ির সেই কামরাগুলির সঙ্গেই ধাক্কা লেগে ঘটে দুর্ঘটনা। ট্রেনের যে 18টি কামরা লাইনচ্যুত হয়, সেগুলির মধ্যে 16টি যাত্রীবাহী, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার। সামনে এসেছে দুর্ঘটনাস্থলের ভিডিওয় দেখা গিয়েছে ট্রেনের বগিগুলি লাইনচ্যুত হয়ে এদিক ওদিক ছিটিয়ে রয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের বগিগুলি এবং ইঞ্জিন। এই দুর্ঘটনা নিয়ে ঘনিয়েছে রহস্য। রেলের কাছে কি মালগাড়ির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কোনো খবর ছিল না? যদি খবর না পৌঁছেই থাকে, তাহলে সেটি কিভাবে সম্ভব? গত 2 মাসে এ নিয়ে 3বার ঘটল রেল দুর্ঘটনা। 17 জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছাতারহাট রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। 18 জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 29 জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। বারবার কেন ঘটছে ট্রেন দুর্ঘটনা? এতবার ট্রেন দুর্ঘটনার দায় কার? রেলের যাত্রী সুরক্ষাই বা কোথায়? ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি সপ্তাহে একটি করে বিভীষিকাময় দুর্ঘটনা, আর কতদিন সহ্য করতে হবে এটি? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যপাল CB আনন্দ বোসও। দুর্ঘটনার জেরে হাওড়া থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। রেল দুর্ঘটনার তালিকা আপনাদের সামনে রাখছি। 26 মে 2014 গোরখধাম এক্সপ্রেস, এরপর 20 নভেম্বর 2016 ইন্দোর পাটনা এক্সপ্রেস, 150 জনের মৃত্যু এবং আহত 1.5 শতাধিক। 23 আগস্ট 2017 কাইফিয়াত এক্সপ্রেস, আহত 70 জন। এরপরে 18 আগস্ট 2017
পুরী হরিদ্বার উৎকল এক্সপ্রেস 23 জন মৃত, 60 জন আহত। 13 জানুয়ারি 2022 সাল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস 9 জনের মৃত এবং 36 জন আহত। এছাড়া 2রা জুন 2023 বালাসর ট্রেন দুর্ঘটনা, সবার মনে থাকবে, 296 জনের মৃত, প্রায় 300 জন। এবং অন্যদিকে 17 জুন 2024 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9 জনের মৃত্যু এবং 41 জন আহত। একেবারে সদ্য ঘটে যাওয়া 30 জুলাই 2024 সাল হাওড়া মুম্বাই এক্সপ্রেস 2 জন মৃত, 20 জন আহত। অর্থাৎ আজকের কথা বলছি, আপনাদের সামনে রাখছি। এতগুলো পরপর ডেট দেখানোর মূল এজেন্ডা একটা জায়গাতেই, বারবার এতবার ট্রেন দুর্ঘটনা ঘটার পরেও রেল আধিকারিক দপ্তররা কি ভাবছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। তার কারণ একের পর এক ট্রেন দুর্ঘটনা যা ঘটে চলেছে তার দায় সম্পূর্ণ আপনাদের। তার কারণ এই যাত্রীরা যার ভরসায় এই ট্রেনে ওঠে তারা প্রত্যেকেই রেল আধিকারিক দপ্তর, রেল মিনিস্ট্রি এবং সবচেয়ে বড় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বিকশিত ভারত। আর সেই বিকশিত ভারতের মধ্যে রেলও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। আর সেখান থেকেই প্রশ্ন ওঠে যাত্রী নিরাপত্তার। আর সেই যাত্রী নিরাপত্তায় যখন বড়সড় গাফিলতির প্রশ্ন ওঠে তখন প্রশ্ন তোলে ট্রাইব টিভি বাংলা। আজও একই রকমভাবে ট্রাইব টিভি বাংলা প্রশ্ন তুলছে। আমি নিজে রিপোর্টিংয়ে গিয়েছিলাম যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। হাজারো হাজারো কাতারে কাতারে মানুষ সেখানে কাঁদছেন। আহত পরিবারের লোকেরা রীতিমতো বলছেন যে তাদের এই ট্রেন দুর্ঘটনা একটা অভিশাপে এসে দাঁড়িয়েছে। একের পর এক আপনারা একটু আনাচে কানাচে কান পাতবেন, কখনো চায়ের ঠেকে, কখনো বা আপনাদের আশপাশে খেয়াল করে দেখবেন প্রত্যেকের মধ্যেই এখন এক ভয়াবহ এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছেন। কেউ বা হয়েছেন, কেউ বা ভয় পাচ্ছেন। ঠিক কি কোন জায়গাটায় বলুন তো? ট্রেন দুর্ঘটনা। অনেকেও এরকমও বলছেন যে বাসে যাত্রা করা এর থেকে অনেক ভালো। ট্রেন দুর্ঘটনার থেকে বাঁচতে সাধারণ মানুষ ভরসা করছে বাসের ওপর। চিন্তা করে দেখতে পারেন এই বিকশিত ভারত, এর পরেও আপনারা কোনো রকম কোনো এজেন্ডা নেবেন না, কোনো রকম কোনো প্রোপাগান্ডা থাকবে না সাধারণ মানুষের জন্য। শুধুমাত্র সব কিছুতে রাজনীতি খুঁজে বেড়াতে হবে। বারবার আর কতবার এই ট্রেন দুর্ঘটনা যাওয়ার চেষ্টা করব। প্রত্যেকে বিরোধী এবং শাসক দুপক্ষের লোকই থাকবে, দুপক্ষের গেস্টই থাকবে আমাদের সঙ্গে, কিন্তু প্রশ্ন উঠবে একই জায়গাতে, আর কতবার ট্রেন দুর্ঘটনা ঘটবে। ঠিক কি ঘটনা ঘটেছিল? ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের সরাইকেলা রাজাখারসোয়ান জেলায় বড়াবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 3 থেকে 4 মিনিট আগে উল্টো দিকে থেকে আসা একটি মালগাড়ি 4টি বগি লাইন এবং তারপরেই একটি বগি ছিটকে পাশে মুম্বাই হাওড়া মেলের লাইনে গিয়ে বগির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় মালগাড়ির বগি উঠবেই সেই মুম্বাই এবং হাওড়া মেলের লাইনে ছিল এবং তার পরে এই বিপত্তি অভিশপ্ত রেলযাত্রা ঝাড়খণ্ডের চলে আবারও বেলাইন হলো এক্সপ্রেস ট্রেন। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা জানি না আর কতবার আমাদেরকে এইরকম ছবি দেখাতে হবে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, যেখানে এই দেশে বন্দে ভারত এক্সপ্রেসের মতো এত প্রযুক্তিগত দিক থেকে এতটা উচ্চমানের এক ট্রেন সমস্ত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রুটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে এত বড় গাফিলতি কি করে হতে পারে?
কোন জায়গাতে আদতেও গাফিলতি থাকছে জানার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জয়দেব ঘট, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। আমি সরাসরি প্রশ্ন করতে চাইছি স্নেহানবাবুকে। স্নেহানবাবু, বারবার কতবার এই ট্রেন দুর্ঘটনা ঘটবে স্নেহানবাবু, আর কতবার? তার কারণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এতটা গাফিলতি কি করে হতে পারে? না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে যে কোনো ট্রেন দুর্ঘটনা মর্মান্তিক, ঠিক আছে, এবং যে কোনো মানুষের প্রাণহানিও খুব দুঃখজনক। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন যে আমরাও দলের তরফ থেকে এই বাজেটের আগেও সরকারকে জানানো হয়েছিল যে ট্রেন দুর্ঘটনাগুলোকে একটু নিয়ন্ত্রণ করার জন্য বা একদম কমিয়ে আনার জন্য যেন যাত্রী সুরক্ষার উপরও যেন জোর দেওয়া হয়। এবং সেই অনুযায়ী কিন্তু আপনি দেখুন যে এবারও কিন্তু যে ইউনিয়ন বাজেট, সেই বাজেটে কিন্তু প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি শুধুমাত্র যাত্রী সুরক্ষার ওপর অ্যালোকেশন রাখা হয়েছে। এবং দেখুন বিভিন্ন সময় লাস্ট 10 বছরে এই যে ট্রেন দুর্ঘটনা আপনারা দেখাচ্ছেন ঠিকই, যদি লাস্ট 10 বছরে যদি পরিসংখ্যান অনুযায়ী দেখেন লাস্ট দুর্ঘটনা কিন্তু কমেছে। কিন্তু বিষয় হচ্ছে যে কমলেও তো একটা ঘটনাও তো আমি যেরকম বললাম প্রথমেই বললাম, একটা ঘটনাও মর্মান্তিক, কোনো মানুষের প্রাণ যাওয়াটাও দুর্ভাগ্যজনক। তো বিষয়টা হচ্ছে গিয়ে এখন এইটাও তো আমাদের দেখতে হবে যে ভারতবর্ষের রেলওয়ে নেটওয়ার্ক প্রায় 1 লাখ কিলোমিটারের ওপরে, সেখানে প্রায় এত মানুষ কাজ করে, সেখানে হিউম্যান এরার পর্যন্ত থাকে। তো সেখানে দাঁড়িয়ে পুরোপুরি ধরে নিন একদম হ্যাজার্ড ফ্রি বা পুরোপুরি একদম দুর্ঘটনা ফ্রি একটা সিস্টেম তৈরি করতেও সময় লাগে। তো আমাদের মনে হয় যে সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তার ভেতরেও যে ঘটনাগুলো হবে সেগুলোও কিন্তু অভিপ্রেত কোনোভাবেই নয়। এই ঘটনাগুলো যত তাড়াতাড়ি কন্ট্রোল করে যত তাড়াতাড়ি কমিয়ে আনা যাবে ততটাই ভালো। বেশ, আপনি খুব ভালো কথা বলেছেন স্নেহানবাবু, হিউম্যান এররের কথা বলছেন আপনি। আপনাকে সম্প্রতি এক সংবাদপত্রে ছাপা সেই শুমারি থেকে একটা বিষয় একটু তুলে ধরার চেষ্টা করব। রেলে এখনো পর্যন্ত কতগুলো শূন্যপদ রয়েছে স্নেহানবাবু একটু বলবেন? রেলে লক্ষাধিক শূন্য পদে মাত্র 8,000 নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় এবং সেখানে বাংলার জন্য 851। আমার প্রশ্ন হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কি সত্যি হিউম্যান রয়েছে? আদতেও ম্যান পাওয়ার কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে স্নেহানবাবু? না, প্রথম কথা যে আপনি জানি না আপনি আবার এখান থেকে রেলের নিয়োগের মধ্যে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ আলাদা করে কোথায় পেলেন? হয়তো পশ্চিমবাংলায় পোস্টিং এর জন্য 851 আছে, কিন্তু সেখানে আমার মনে হয় সবাই অ্যাপ্লাই করতে পারে, বা বাইরের যে জায়গাগুলোতে যে পোস্টিং গুলো আছে তার জন্য সবাই মানে পশ্চিমবাংলার কোনো যুবক বা যুবতী অ্যাপ্লাই করতে পারে। বিষয়টা হচ্ছে কি আপনাকে বলে রাখি যে এই বছর কিন্তু মানে শুধুমাত্র এই বছরের যদি আমরা হিসাব করি, এই বছরেই কিন্তু প্রায় ধরে নিন প্রায় 2 লক্ষের মতো নিয়োগের কিন্তু একটা পরিকল্পনা, সেটা কিন্তু ইউনিয়ন বাজেটে রাখা হয়েছে। এবং গত 4 বছরের মধ্যে 5 লক্ষ নিয়োগ হয়েছে আমাদের এই ইন্ডিয়ান রেলওয়েজ এর মধ্যে। এবং আগেরবার কাঞ্চনজঙ্ঘার সময় যে প্রশ্নটা উঠেছিল যে এই যে লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তাদের নাকি এক্সট্রা টাইম তাদের কাজ করতে হচ্ছে, তাদেরকে একটু তাদের রিল্যাক্সেশনের একটা টাইম দেওয়া দরকার। তো সেই কারণে তারা নাকি পর্যাপ্ত সংখ্যায় লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেই। এই বছর জানুয়ারিতে কিন্তু প্রায় 450 করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হয়েছে। এবং আপনি জানেন যে ডিরেক্ট লোকো পাইলট কিন্তু নিয়োগ করতে পারে না রে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদেরকে কাজের মাধ্যমে তাদেরকে প্রমোশন দিয়ে তারপরে লোকো পাইলট করতে হয়। তো সেই প্রসেসটাও কিন্তু কন্টিনিউয়াসলি চালানো হচ্ছে, যেমন যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলোতেও কিন্তু কনস্ট্যান্টলি চেষ্টা চালানো হচ্ছে যে সেই শূন্য পদগুলোতে অবিলম্বে নিয়োগ করে এই যেন কোনো ঘাটতি না থাকে। আমরা কিন্তু এইবার কিন্তু এটাও কিন্তু সরকার দেখছে যে কোনো যেন ম্যান পাওয়ারের ডেফিসিয়েন্সি পর্যন্ত যেন রেলওয়ের ইয়েতে না। বেশ 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 আপনি বলছেন যে আপনারা চেষ্টা করছেন, চেষ্টাটা একবার আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করি। পরিকাঠামো থেকে প্রশিক্ষিত প্রত্যেকটি জায়গাতে কীরকম অভাব রয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এই কর্মী আকালের দিন যখন আমি বলছি রেলে লক্ষাধিক শূন্যপদ রয়েছে, ঠিক সেই জায়গাতে দেশ জুড়ে মাত্র 8,000 অর্থাৎ 7,951 জন নন গ্যাজেটেড পদে লোক নিয়োগ করতে চলেছে রেল। আমি আবারও রিপিট করি, 7,951 জন।
এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটছে মাত্র 851টি পদ। কেন বলছি সেটাও আমরা আগামী 1 ঘন্টায় বুঝতে পারবেন স্নেহানবাবু। এবং ঠিক এই জায়গাতে 18 থেকে 36 বছর বয়সী সফল প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আমার প্রশ্ন, নন গ্যাজেটেড পোস্টে 7,951 জন এবং প্রশিক্ষিত কর্মীদের ক্ষেত্রে আপনি বলছেন লোকো পাইলটের কথা, সেখানেও কতটাই বা পরিষেবা সঠিক রয়েছে? সেখানেই বা কতজন এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে? কারণ লক্ষাধিক শূন্যপদ রয়েছে স্নেহানবাবু। না না, আপনার কাছে কি এরকম কোনো পরিসংখ্যান আছে যে এখন এই মোমেন্টে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কতটা ডেফিসিয়েন্সি আছে? কারণ আমি তো অলরেডি বললাম যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শুধু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলটের কথা নয়, রেলে লক্ষাধিক শূন্যপদ রয়েছে, এটা তো সত্যি। হ্যাঁ, লক্ষাধিক শূন্যপদ আপনাকে তো সেটাও মেনশন করতে হবে কোন কোন বিভাগে আছে। প্রত্যেকটি জায়গাতে তো আপনি তো নিজে বলছেন যে হিউম্যান এরর রয়েছে, আপনি তো বলছেন হিউম্যান এরর রয়েছে। না না, আমি আপনাকে বলছি কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখেন বা তার আগে যদি বালাসোরটা দেখেন, সেই প্রতিটা দুটো জায়গাতেই কিন্তু দেখা গেছিল যে হিউম্যান এররের কারণেই কিন্তু ঘটেছিল। এবং সেটা কিন্তু রেলওয়ে সেফটি কমিশনের যে তদন্ত সেই এরিয়া হয়েছিল এবং তারা শাস্তিও পেয়েছিল। আমি শাস্তির প্রশ্নে যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি যেটা বলছি যে যে নিয়োগগুলো আছে, আপনি যখন বলছেন যে 1 লাখ শূন্যপদ আছে, 1 লাখ শূন্যপদ আমার কোথায় আছে? আমার স্টেশন মাস্টারের পোস্টে আছে না, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্টে আছে না, ওই সিগন্যাল ম্যানের পোস্টে আছে? সেটাও তো আমাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী নিয়োগ হবে। এবং সেই আপনি যেটা বলছেন নন গ্যাজেটেড পোস্টে 8,500 ভ্যাকেন্সি বেরিয়েছে, 8,500 ভ্যাকেন্সি কোন পোস্টের জন্য বেরিয়েছে সেটা তো দেখতে হবে আমাকে। তো দেখুন ওইভাবে তো জেনারেল ক্যাটাগরি করলে তো হবে না। তো যেখানে যখন যেরকম ডেফিসিয়েন্সি থাকবে সেই অনুযায়ী তো নিয়োগ করবে, তাই না? বেশ বেশ, আমি 851 জনের কথা কেন বলেছি একটু সাসপেন্স থাক, ধীরে ধীরে জানতে পারবেন। আমি সরাসরি চলে যাব সুস্মিতা ম্যাডামের কাছে। ম্যাম, আপনারা প্রতিবার বলেন ইউপিএ আমল, এনডিএ আমল, বারবার এই প্রসঙ্গ তোলেন। ইনফ্যাক্ট সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বারবার বাজেট পেশ নিয়ে এবং রেলের বিষয় নিয়েও কথা তুলেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এটা কি হচ্ছে ম্যাম? এনডিএ সরকারের পক্ষ থেকে নানান রকম বক্তব্য তারা রাখতে পারেন, কিন্তু যাত্রী নিরাপত্তা এই জায়গাতে এসে দাঁড়াবে? রেলে যেমন লক্ষাধিক শূন্যপদ আছে, কেন্দ্রীয় সরকারের টোটাল 10.5 লক্ষ শূন্যপদ রয়েছে। আমাদের তরফ থেকে এই 10.5 লক্ষ শূন্যপদই আমরা বলেছিলাম যে এই পদে নিয়োগ করতে হবে, ইমিডিয়েট নিয়োগ করতে হবে। অথচ কোনো রকম কোনো তৎপরতা এই সরকারের আমরা দেখছি। আজকে একটার পর একটা অ্যাক্সিডেন্ট ঘটেই চলেছে। অথচ আজকে বালাসোর থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে যে কটা ঘটনা ঘটেছে তারা হিউম্যান এরর বলে চালিয়ে দিয়েছে। আজকে হিউম্যান এরর কেন হবে না? কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘার যে অ্যাক্সিডেন্টটা হলো, সেই ড্রাইভারটি 12 ঘন্টা টানা ডিউটি করছিল, 12 ঘন্টা, মানে এক্সট্রা ওভারটাইম করছিল। একজন ড্রাইভার, একজন মানুষ তো সে, তাকে যদি 12 ঘন্টা এক্সট্রা টাইম তাকে দিতে, মানে 12 ঘন্টার মধ্যে এক্সট্রা ডিউটি দিতে হয়, 12 ঘন্টা টানা ডিউটি করে, সে অবশ্যই ঝিমিয়ে পড়বে, না হলে অবশ্যই তার কাজে সেই পটেনশিয়ালিটি থাকবে না। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মানে এই সরকার আজকে যাত্রী সুরক্ষার ব্যাপারে কতটা মানে একদমই তৎপর নয় এবং কতটা তারা মানে অবহেলা করছে সেটা খুব ভালোভাবে স্পষ্ট হলো আরো এই বাজেটে। এই ইউনিয়ন বাজেটে আজকে সুরক্ষা কবচ থেকে শুরু করে অ্যান্টি কলিশন ডিভাইস থেকে শুরু করে তার জন্য কোনো রকম কোনো আলাদা বরাদ্দ হয়েছে? যখন বন্দে ভারত কিংবা অন্যান্য সুপার এক্সপ্রেস যখন উদ্বোধন হয় তখন প্রধানমন্ত্রী হাতে পতাকা নিয়ে চলে যান, আগে ভাগে কি করে উদ্বোধন করে নিজের নামটা করাবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বারংবার বলছি যে আজকে এই শূন্য পদগুলোতে চাকরিতে নিয়োগ করা হোক, তখন কোনো চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি থেকে থাকে, সবচেয়ে বেশি রোজগার সরকারের আসে হচ্ছে রেলের থেকে। আজকে সেই রেলকে কেন অবহেলা করবে? আজকে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোকে আজকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। আজকে এত বড় একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে প্রাইভেটাইজেশনের মাধ্যমে এই সরকার দায় ছেড়ে ফেলতে চাইছে। আজকে এই যে লোকো পাইলটের এই যে 851 জনের কথা আপনি বললেন, আমি এবার বলি 6 মাস আগে এইটার বিজ্ঞাপন বেরিয়েছে, 6 মাস আগে। এই বিজ্ঞাপনে যারা মানে নন টেকনিক্যাল পার্সন এবং টেকনিক্যাল পার্সন যারা অ্যাপ্লাই করেছে আজ পর্যন্ত, এবং প্রত্যেকে টাকা দিয়ে ভালো একটা অ্যামাউন্টের টাকা দিয়ে অ্যাপ্লাই করেছে, 650 না 700 এরকম কত না 500 সামথিং এরকম হবে।
আজ পর্যন্ত তার কোনো ইন্টারভিউ হয়নি, কোনো পরীক্ষা হয়নি। তাহলে এগুলো কি হচ্ছে? মানুষের সাথে কি আর কি হচ্ছে? মানুষের জীবন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে তো রীতিমতো খেলা চলছে এটা। আজকে তার জন্য তো বারংবার রাহুল গান্ধী প্রশ্ন তুলেছে যে রেলের বাজেটে অ্যান্টি কলিশন ডিভাইস কিংবা কবচ কোথায়, তার বাজেট কোথায়, মানুষের নিরাপত্তার জন্য বাজেট কোথায়? আজকে রেল দপ্তরে কত টাকা বাজেট, কত টাকা স্যাংশন হয়েছে? আজকে শ্বেতপত্র প্রকাশ করুক, আজকে এই সরকার শ্বেতপত্র প্রকাশ করুক। আজকে এই সরকারের গাফিলতির জন্য আজকে একটার পর একটা রেলে আজকে দুর্ঘটনা ঘটছে এবং বেগরে কতগুলো প্রাণ যাচ্ছে। আজকে এই প্রাণগুলোর কি কোনো দাম নেই? বেশ, ঠিক এই জায়গাতে আমি সরাসরি জয়দেব বাবুর কাছে চলে যাব। জয়দেব বাবু, একেবারে যে বিষয়টা উঠে আসছে, স্নেহানবাবুও বলছেন তর্কের খাতিরে অনেক রকম প্রসঙ্গ উঠতে পারে, কিন্তু আমার প্রশ্ন ঠিক একটা জায়গাতেই, রেল নাকি রেকর্ড করেছেন 2,62,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সত্যি কি তাই? যদি সত্যি এই বাজেট পেশের এই বিষয়টি থেকে থাকে, তাহলে হপ্তাখানেকের মধ্যে তারা পিঙ্ক বুক কেন সাবমিট করতে পারলেন না? আপনি আশা করি জানেন এই অপদার্থ মোদী সরকার আর মোদী সরকারের রিল সর্বস্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যদি ভদ্র সমাজের শিক্ষিত হতেন, উনি শিক্ষা দীক্ষা আছে শুনেছি, ওনার ডিগ্রি, শিক্ষিত হলে যেভাবে রেল দুর্ঘটনা হচ্ছে অন্যান্য উন্নত দেশের সঙ্গে উনি তো তুলনা করেন সবসময়। উন্নত দেশে এর একটি সামান্য সিকিবাগ ঘটনা ঘটলে দায় নিয়ে লজ্জায় মাথা হেট করে রেলমন্ত্রী থেকে পদত্যাগ করতে। একের পর এক দুর্ঘটনা, নির্লজ্জ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রিলের পর রিল তুলছেন। কোনদিন হয়তো অ্যাক্সিডেন্টের অকুস্থল থেকেও দেখবো সেলফি তুলে পোস্ট করছেন বা রিল করছেন। কারণ উনি রিল মন্ত্রী না রেলমন্ত্রী দেশের মানুষ ভুলে গেছে। তার কারণ উনি না তো পদত্যাগ করেন, না তো নিজের মন্ত্রিত্বটা ঠিক করে সামলায়। আপনি বলুন, রেলওয়ে সুরক্ষা রাষ্ট্রীয় কোষ, আপনারা জানেন রাষ্ট্রীয় রেলওয়ে সুরক্ষা কোষ রয়েছে, সেই কোষের টাকা দিয়ে পা ম্যাসেজের যন্ত্র, রান্নার বাসনপত্র, বাড়ির ফার্নিচার এবং ফুড ম্যাসেজার এবং রিল্যাক্স করার জন্য এন্টারটেইন করার জন্য জিনিস কেনা হয়। কেউ কোনোদিন তার স্বপ্নেও ভেবেছে? আরো খারাপ শব্দ ব্যবহার করা যেত। আপনি বলুন, রেল সুরক্ষা রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষের টাকা দিয়ে কেউ পায়ের মেসেঞ্জার কিনেছে? আপনি জানেন? এটা আমার কথা নয়, ক্যাগ রিপোর্টে উঠে এসেছে, আপনাকে পাঠিয়ে দিতে পারি প্রমাণ সমেত। যে ফার্নিচার, বাসনপত্র করে পাঠিয়ে দিচ্ছি আপনাকে আমার বক্তব্যের অনতি বিলম্বে। একদম একদম একদম। মানুষ যার জন্য মরছে সেই সুরক্ষার টাকা পা ম্যাসেজের মেশিন কিনতে, গিজার কিনতে, ফিল্টার কিনতে, তারপরে নিজেদের আমোদ প্রমোদের জন্য ব্যবহার করেছে, ক্যাগের রিপোর্টে ধরা পড়েছে। আর এই যে কে বিজেপির মুখপাত্র বসেছিল না, বলছিল, আপনাকে চ্যালেঞ্জ করছিল যে সেফটিতে কত ভ্যাকেন্সি রয়েছে, যেমন দল তার তেমন মুখপাত্ররা। আমি বলে দিই, আমি বলে দিই, 1,70,000 ভ্যাকেন্সি ইন সেফটি ক্যাটাগরি। And in 2.74 1,70,000 ভ্যাকেন্সি আছে। কে বলেছে? এখানে বসে বসে মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, কাজ নেই। মূর্খটা কে? এটা আরটিআই রে ভাই, ওই তো অসভ্যতা এখানে চলে আসে। অঞ্জন বাবু, এই মূর্খকে আমি জবাব দেবো, এই মূর্খকে আমি জবাব দেবো। মধ্যপ্রদেশের আরটিআই অ্যাক্টিভিস্ট, এটা কি হচ্ছে অর্ণব বাবু? এটা কে? ছোট লোকটা? না প্লিজ প্লিজ, না 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 না, আমি দুজনকেই বলছি, আমি দুজনকেই বলবো, পার্সোনাল অ্যাটাক না। না না প্রমাণ করো। না, তথ্যভিত্তিক কথা হোক, তথ্যভিত্তিক কথা হোক,
রাজনৈতিক আলোচনা হবে, রাজনৈতিক বাকবিতণ্ডা চলবে। না না, দুজনকে এই বলবো, পার্সোনাল অ্যাটাক কেউ কাউকে করবেন না। না 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 প্লিজ, না প্লিজ, আমি দুজনকে রিকোয়েস্ট করবো, না না না, তথ্যভিত্তিক কথা বলুন। না না পার্সোনাল অ্যাটাকের দিকে চলে যাচ্ছে, কিন্তু সময় আমার কিচ্ছু করার নেই। আমি পিসিকে বলবো দুজনের ফেরা প্লিজ ডাউন করুন। ঠিক এই জায়গা থেকে আপনারা বুঝতে পারছেন রাজনৈতিক বাকবিতণ্ডা চলতে থাকবে, রাজনৈতিক তাপ উত্তাপ বাড়তে থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সরাসরি যাত্রী নিরাপত্তা নিয়ে। আর ঠিক এই জায়গাতেই আজ ট্র্যাক টিভি বাংলার প্রশ্ন। আপনারাও জুড়ে থাকুন, ট্র্যাক টিভি বাংলা দেখতে থাকুন। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন এক কথা অঞ্চল। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছিলেন যে বিষয় নিয়ে কথাগুলো, এতগুলো আলোচনা পর্ব এতক্ষণ ধরে চলছে, তার মূল এজেন্ডা একটি জায়গাতেই, একটি জায়গা, তা হলো যাত্রী সুরক্ষা। আর ঠিক যাত্রী সুরক্ষার জায়গাতে যখন প্রশ্ন ওঠে তখন যাবতীয় বিষয় সামনে আনাটা অত্যন্ত দরকারি। আর ঠিক এই জায়গাতে আমি সরাসরি জয়দেববাবুর কাছে ছিলাম। জয়দেববাবু, সংক্ষেপে শেষ করুন। আপনাকে পিসিআর থেকে বলবো 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো এই বিষয় নিয়ে। 1 মিনিটের মধ্যে শেষ করুন আপনার কথা, জয়দেববাবু। মধ্যপ্রদেশের আরটিআই অ্যাক্টিভিস্ট চন্দ্রশেখর গৌর আরটিআই অ্যাপ্লিকেশন করায় রেল দপ্তর থেকে তাকে জানানো হয় যে 2,74,000 পোস্ট খালি রয়েছে ইন জেনারেল পোস্ট, whereas 1,70,000 পোস্ট খালি রয়েছে ইন সেফটি ক্যাটাগরি। এটা জানানো তো যে অপপ্রচার, বাজে ঢঙ্কানিনাদ, রেলকে নিয়ে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে 2014-2019-এ ভোট জেতা, তার যে পরিকল্পিত রূপ বন্দে ভারতে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল সমস্ত ট্রেনের যাত্রী পরিষেবা উচ্ছন্নে গেছে। যাত্রীদের অ্যাক্সিডেন্টের বাদে কত টাকা দিচ্ছে ক্ষতিপূরণ? 5 লাখ 10 লাখ। একটা মানুষের জীবনের দাম কি 5 লাখ 10 লাখ? যদি আজকে এর মধ্যে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে এবং দেশের মানুষ ইন্টারভিন করে মোদী সরকারকে বাধ্য করতে হবে একটা মানুষের জীবনের মূল্যে ক্ষতিপূরণ মিনিমাম 5 কোটি টাকা 10 কোটি টাকা করার জন্য, দেখবেন মোদীর হুঁশ ফিরবে এবং এই রেল দুর্ঘটনা কমবে, রেলে বিনিয়োগ বাড়বে, সরকারি বিনিয়োগ বাড়বে। আদানি আম্বানির রেল করার জন্য কোনো প্রয়াস হবে না, আর ওই ফুড মেসেঞ্জার কেনা হবে না রেলওয়ে সেফটি কোষের টাকা দিয়ে। আর যদি আমি তথ্য প্রমাণ ছাড়া বলি, আপনি যা সাহায্য বা পানিশমেন্ট বলবেন মেনে নেব। ওকে ওকে, সেয়ান বাবুর কাছে আসো। সেয়ান বাবু, যে তথ্যের কথা বলছেন জয়দেব বাবু, আপনার কাছে কোনো তথ্য রয়েছে, আপনি নির্দ্বিধায় সেগুলো শেয়ার করতে পারেন। সেয়ান বাবু, দেখুন, আমি আপনাকে পার্টিকুলারলি বললাম যে যে জায়গায় ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এবার ভ্যাকেন্সি গুলো কোন ক্যাটাগরিতে আছে এবং ভ্যাকেন্সি অনুযায়ী কোথায় কত রিক্রুটমেন্ট হয়েছে। আমি যেরকম একটা এক্সাম্পলও দিলাম যে অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ পাইলটের রিক্রুটমেন্ট হয়েছে জানুয়ারি মাসে, এর আগের বছরের তথ্য আমি দিলাম, আমি গত 4 বছরের তথ্য দিলাম, ঠিক আছে। তো বিষয় হচ্ছে আরো যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান বাজেটেও বলা হয়েছে যে বাকি ভ্যাকেন্সি গুলো এই বছরের মধ্যেই কিন্তু পূরণ করা হবে। কিছুর বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিছু হয়তো বিজ্ঞপ্তি বেরোয়নি, কিন্তু আপনিও যে কথাটা বললেন যে প্রায় 2,60,000 কোটি টাকার মতো একটা অ্যালোকেশন করা হয়েছে এবার রেলওয়েজের জন্য। তার মধ্যে ধরে নিন 1 লক্ষ কোটি টাকার মতো রাখা হয়েছে শুধুমাত্র নতুন ট্রেনের জন্য, 1,60,000 কোটি টাকার মতো রাখা হয়েছে শুধুমাত্র যাত্রী পরিষেবার জন্য, যার মধ্যে ধরে নিন অ্যান্টি কলিশন ডিভাইস কাভাজ আছে, যার মধ্যে ধরে নিন যে রেলওয়ে ট্র্যাক গুলো আছে সেগুলোর আধুনিকীকরণ আছে, তার মধ্যে ধরে নিন ইলেকট্রিফিকেশন আছে, তার মধ্যে ধরে নিন যে আনআর্মড যে ওই রেলওয়ে ক্রসিং গুলো আছে সেগুলো আছে, তার মধ্যে আন্ডারপাস হাইওয়েজ গুলো আছে। তো এইগুলো নিয়ে একটা যে বাজেট আছে, যেটা আগের বছরের যে অ্যালোকেশন ছিল যাত্রী সুরক্ষায়, তার থেকে প্রায় 14% ইনক্রিজ করা হয়েছে। যাত্রী সুরক্ষার উপর ইন্ডিয়ান বাজেটে যেটা নজর দেওয়া হয়, এটা আমরা নিজেরাও দলের পক্ষ থেকে বলেছি। এবার আপনি যে তথ্যের কথা বলছেন, এই তথ্য আমি জানি না, কারণ আমি যতদূর জানি 3.5 বা 3.5 লাখ বা এরকম 4 কোটি টাকার মতো টোটাল হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি রেলের। তার মধ্যে যদি এখন আমি যদি শুনি 2 লাখ ভ্যাকেন্সি খালি আছে, তাহলে সেটা দেখুন, সেটা আপনাকে রেলওয়ের তরফ থেকে ইয়ে করতে হবে, ক্লারিফাই করতে হবে।
আপনার যথেষ্ট সাংসদ আছে, সেই সাংসদরা প্রশ্ন করলে তারা ক্লারিফিকেশন পেয়ে যাবে। কারণ আমার মনে হয় বাজেট বক্তৃতার পরে অনেকগুলো বিষয় নিয়ে ক্লারিফিকেশন যাওয়া হয়েছে। যেরকম ধরুন এই একটা তথ্য দেওয়া হয় না যে শুধু নতুন নতুন ট্রেন, বড় লোকদের ট্রেন বার করা হচ্ছে, গরিবদের মানে এই যে সাধারণ ট্রেন গুলোকে অবহেলা করা হচ্ছে। এই রিসেন্টলি কালকেই একটা প্রশ্ন করা হয়েছিল সংসদে, অশ্বিনী বৈষ্ণব নিজে অ্যান্সার দিয়েছে যে এখনো অব্দি ধরে নিন আপনারা যে বন্দে ভারত ট্রেনগুলোর কথা বলছেন, বন্দে ভারত ট্রেনও যেরকম চালানো হয়েছে সেরকম কিন্তু অমৃত এক্সপ্রেস চালু করা হয়েছে, যেগুলো কিন্তু একদমই নন এসি যে এক্সপ্রেস। এবং আরেকটা কথা হচ্ছে একটা যে সাধারণ যে ট্রেনগুলো সেটা 22 কামরার হয়, সেখানে যদি 12টা কামরা থাকে হচ্ছে গিয়ে নন এসি, 8টা কামরা থাকে এসি। এবং এই বছর আগের বছরও প্রায় 10,000টা নন এসি রেক অর্ডার দেওয়া হয়েছে, নতুন নন এসি রেক। এই বছরও আবার 10,000টা নতুন নন এসি রেক অর্ডার দেওয়া, আগের বছর যাওয়া হয়েছে, এই বছর আবার উদ্বোধন করা হবে। তো এরকম কোনো বিষয় নেই যে নতুন ট্রেন, আধুনিক ট্রেনের উপরে নজর দিচ্ছে সরকার। সরকার কিন্তু যে নন এসি ট্রেন বা সাধারণ মানুষ যাতে ট্রাভেল করে তার উপরে জোর দিচ্ছে। তো দেখুন এবার বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি যে এই যে সংখ্যাটা, সেটা তো আমরাও দলের তরফ থেকে বারংবার বলেছি, যেটা উদ্বেগজনক। এই জিনিসটাকে কমাতে হবে। এই জিনিসটাকে ডেফিনেটলি যে জায়গাটায় খামতি থেকে যাচ্ছে রেলওয়েজকে, সেই জায়গায় রেলওয়েজকে কারেকশন করতে হবে। স্নেহানবাবু, কারেকশন মানে তো এটা নয় যে অ্যাবাউট 2.74 লাখ পোস্ট ভ্যাকেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়েজ, ওভার 1.7 লাখ ইন সেফটি ক্যাটাগরি, আরটিআই এর রিপোর্ট বলছে। এটা তো সত্যি কথা। আচ্ছা দেখুন, যদি না আমার বক্তব্য হচ্ছে যে মানে আমি বললাম যে 3.5 লাখ বা 4 লাখের মতো হয়তো টোটাল পোস্ট, তার মধ্যে যদি এতটাই যদি ভ্যাকেন্সি থাকে, রেলওয়ে নেটওয়ার্কটা চলছে কিভাবে, আর যদি সেটা হয়ে থাকে আমি না ডেফিনেটলি তাহলে সেটা সংসদে প্রস্তাব করা হোক। একবার একটা বাইট আপনাদের সামনে রাখি কিভাবে চলছে একটু দেখুন। একটা বাইট আমি বলবো প্রোডাকশন টিমকে একটু দেখার জন্য। একেবারে কর্মীরা বলছেন 48 ঘন্টা টানা তারা কাজ করছেন, 48 আওয়ার্স টানা কাজ করছেন। এইভাবে হচ্ছে স্নেহান বাবু। আমি বলবো একবার শুনুন, ড্রাইভার রয়েছে, ট্রেন ড্রাইভার, তিনি বলছেন, বক্তব্য কি রাখছেন একবার শুনুন, শোনাচ্ছি শুনুন। अभी जो कुछ दिनों से जो हादसे हो रहे हैं उसका जो मेन रीजन है, मुख्य कारण लोको पायलट के दिमाग को टेंशनाइज करना किसी भी तरीके से। यदि इस टेंशन को कम किया जाए, तो ये दुर्घटनाओं में बहुत ही कमी हो सकती है। जैसे जो भी स्पीड होते हैं, स्पीड मतलब सिग्नल के आगे 1-2 मीटर जाते हैं, उसको हम स्पीड बोलते हैं, सिग्नल पासिंग ए डेंजर। उसमें कोई भी लोको पायलट अगर 1-2 मीटर भी जाता है तो वहाँ उसको रिमूव फ्रॉम सर्विस किया जाता है। जबकि पूरी सर्विस काल में, मेरी सर्विस होगी 28 साल, 28 साल की सर्विस में अगर कल के दिन या आज के दिन हम 1 मीटर आगे जाते हैं तो आज के दिन हमको घर भेज दिया जाएगा। ये हर दिमाग के टेंशन में रहता है, लेकिन कोई भी ये जान करके भी ये नहीं चाहेगा कि हम सिग्नल को पास हो। फिर भी सिग्नल पास हो जाते हैं, उसका रीजन बाद में आता है। लेकिन हमारे मतलब अधिकारीगण रिजल्ट आने के पहले ही कुछ न कुछ ऐसे सवाल फेंक देते हैं कि लोको पायलट को ही उसमें इन्वॉल्व करते हैं कि वो कभी गेम खेल रहा था, कभी क्रिकेट देख रहा था या मोबाइल ऑन था, जबकि उसमें रीजन कुछ और था। इसी प्रकार से जो भी तकनीकी कारण से, जबकि ह्यूमन एरर मात्र 1 से 2% ही होते हैं, जिसकी वजह से ये दुर्घटनाएं होती हैं। अन्य दूसरे कारण होते हैं और उस पर ध्यान रेलवे का नहीं जाता, हम उस पर ध्यान जाने के ये करते हैं। और दूसरा जो हमारा रेफ्ट है, रेलवे एक्ट 1989 में 133 के तहत सभी कर्मचारी को, रेलवे कर्मचारी को हमारे रनिंग स्टाफ को छोड़ करके दूसरे को 24 घंटे कॉन्स्टिट्यूटिव रेट देने का प्रावधान किया गया। तो यानी घर से जब ड्यूटी से उनका 16 घंटे होता है, 16 घंटे के बाद वो 24 घंटे जोड़ करके 40 घंटे का रेस्ट दिया जाता है। हमारे लोको रनिंग में ये कॉन्स्टिट्यूटिव रेस्ट तो हमारा भी है, लेकिन हमारा वहाँ केवल 30 आवर रेस्ट दिया जाता है, गिन करके उसमें 16 घंटे काउंट नहीं किया जाता। ये हमारी डिमांड है कि वो 16 घंटे काउंट करके सभी के अनुसार हमको 46 घंटे रेस्ट दिया जाए। দেখুন, উইথ রেফারেন্স বলছি, তথ্য দিয়ে বলছি। যে লোকো পাইলটের কথা আপনাদের সামনে ইতিমধ্যে রাখলাম, লোকো পাইলট বলছেন
তিনি তার বক্তব্য রাখছেন, রেলওয়ের আধিকারিকদের দিকে প্রশ্ন তুলছেন তিনি সরাসরি। এমন কিছু কিছু ইস্যু তিনি তুলেছেন যেগুলো স্নেহানবাবু এবার আপনি কি বলবেন, আমি সত্যি সেটা শোনার জন্য ধৈর্য নিয়ে শুনবো আমি আপনার কথা, বলুন। দেখুন, আমি আপনাকে ফার্স্টেই বললাম যে লোকো পাইলটদের একটা টাইমিং নিয়ে একটা সমস্যা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ জুন মাসে প্রায় সারা দেশ জুড়ে প্রায় 180 থেকে 85 জন লোকো পাইলটকে নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম হয় এবং তাদের ফিডব্যাক নেওয়া হয়। সেখানেও তারা এই কথাটা জানানো হয়, সেটা সরকার রেজিস্টার করে। কিন্তু আপনাকে যেটা ব্যাপার বুঝতে হবে যে লোকো পাইলট, সরকার যত শিক্ষিত মানুষ হোক, কাউকে ডিরেক্টলি লোকো পাইলট হিসাবে রিক্রুট করতে পারে না। তাকে ফার্স্টে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে রিক্রুট করতে হয় এবং তারপরে এক্সপেরিয়েন্সের উপরে তারপর লোকো পাইলটকে করতে হয়। কিছুটা শর্টেজ লোকো পাইলটের দেখা যায়, এটার জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেশি পরিমাণ রিক্রুট করা হয়েছে, যাতে নতুন করে আগামী দিনে লোকো পাইলট উঠে আসে। তো সেই সময়কালটা দিতে হবে। কিন্তু আমি একটা প্রশ্ন করি অঞ্জন বাবু, যে যখনই ধরুন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যজনক, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টটা কোথাও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে চলে আসছে। তো ট্রেন অ্যাক্সিডেন্ট কি 2014 আগে হয়েছে? তৃণমূলেরই রেলমন্ত্রী মমতা ব্যানার্জির পরে যিনি রেল বাজেট পেশ করতে গেছিলেন, তিনি বলেছিলেন যে রেলওয়ে আইসিইউতে চলে গেছে। তো রেলে কি এর আগে কোনদিন অ্যাক্সিডেন্ট হয়নি? প্রতিটা অ্যাক্সিডেন্টে আমি যদি নেমে পড়ি রাজনীতি করতে, তাহলে তো দুর্ভাগ্যজনক। আমরাও তো বারবার বলছি দলের পক্ষ থেকে যে না, এই দুর্ঘটনা যে কোথাও হচ্ছে সে কোথাও অনভিপ্রেত, এগুলোকে কমাতে হবে। রেল অ্যাক্সিডেন্টে মানুষের প্রাণ যাওয়া, এটাকে আমাদের একদম জিরোতে নামিয়ে আনতে হবে। আমার মনে হয় চেষ্টা করছে, একটু টাইম লাগবে, যে টাইমটা দেওয়া উচিত। বেশ স্নেহান বাবু, আমি সরাসরি চলে যাবো সুস্মিতা ম্যাডামের কাছে। ম্যাম, একেবারে যে তথ্য আপনাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, জুলাই 18 ট্রেন অ্যাক্সিডেন্ট ইন গোন্ডা ইউপি, চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস যেখানে 4 জন মারা গিয়েছিল, 31 জন ইনজিওর্ড। জুলাই 19 গুডস ট্রেন ডিরেলড ইন ভালসাদ গুজরাট। জুলাই 20 12 ওয়াগনস অফ আ ফ্রেট ট্রেন ডিরেলড ইন আমরো ইউপি। মানে এরকম জুলাই 18, জুলাই 19, জুলাই 21, জুলাই 26, জুলাই 29, জুলাই 30, একের পর এক ইস্যু আপনারা তুলে ধরছেন। স্নেহানবাবুরা বলছেন যে এই সবটাই আদতেও কোনো রাজনীতির জায়গায় নয়। আবার অন্যদিকে যেই হিউম্যান এররের কথা বলা হচ্ছে, রেলের সেই যিনি কর্মী তিনি সরাসরি বলছেন হিউম্যান এরর মাত্র 1 থেকে 2%। দেখুন, এই বারংবার ঘটনাটা ঘটছে, তার জন্যই তো এই দাবিগুলো করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান এরর 1 থেকে 2% যদিও বা হয়, এইটাও তো ঠিক, এই 1-2% হচ্ছে, এইটা কিন্তু শুধু সরকারের গাফিলতির জন্যই হচ্ছে। আজকে যদি সরকার এই যে সেফটিতে যদি আজকে 1,70,000 যে ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিটাকে যদি পূরণ করতেন, সরকার যদি ঠিক মতো করে পরীক্ষা নিত, সরকার যদি ছেলেমেয়েগুলোকে ঠিক মতো করে চাকরি দিত, তাহলে আজকে এই সমস্যাগুলো অনেকটা হয়তো কেটে যেত। আমি জয়দেব বাবুর সাথে একদম একমত। যদি আমরা সবাই মিলে এই আওয়াজটা তুলি যে অন্তত একটা যে 5 থেকে 10 কোটি টাকা করে দিতে হবে কোনো মানুষের প্রাণহানি হলে, তখন এই সরকারের টনক নড়বে, আদারওয়াইজ এই সরকারের টনক নড়বে না। আপনি কি বলেন, আজকে সেনাবাহিনীতে অগ্নিবীর পর্যন্ত পার্মানেন্ট চাকরি দেওয়া হচ্ছে না সেনাবাহিনীকে, যেই সেনাবাহিনীর জন্য আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারি। সরকার কোন রকম কোনো লাইবিলিটিস নিতে চাইছে না। সরকার 300 কোটি টাকা খরচা করে সেন্ট্রাল ভিস্তা বানাবে। সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করবে। সরকার নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়াম তৈরি করবে। সরকার এগুলো করবে, কিন্তু সরকার মানুষের সুরক্ষা কিসে হবে তার কথা চিন্তা করে না। আর চিন্তা করে কিভাবে সমস্ত কোম্পানিগুলোকে শুধু কর্পোরেটদের হাতে তুলে দেবে, আদানি আম্বানির হাতে তুলে দেবে। আজকে রেল, ভেল, সেল, বিএসএনএল, আজকে সমস্ত সরকারি জায়গাগুলো ধুঁকছে, আজকে সেগুলোকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, একটার পর একটা ব্যাংকে মার্চ করাচ্ছে। কারণ ব্যাংকগুলো নালে নিলাম ঘোষণা করে দেবে। তার কারণ ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসির মতো লোকেরা পালিয়ে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট গুলো যেমন রাজনৈতিক ঘটনা নয়, তবে এইটা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে রাজনৈতিক অবহেলার জন্যই আজকে যেই সরকারটা বিজেপি চালাচ্ছে, যে বলে নরেন্দ্র মোদীর সরকার, যেই দম্ভ অহংকার এবার ভেঙে 240-এ চুরমাচুর হয়ে গেছে, সেই নরেন্দ্র মোদীর সরকার অপদার্থ একটা সরকার, যেই সরকারে
অবহেলায় এবং তাচ্ছিল্যতার জন্য আজকে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আজকে যেই পরিবারগুলো আজকে প্রাণ গেছে তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং তাদেরকে যাদের পাশে আমরা প্রত্যেকটা আমরা মনে হয় রাজনৈতিক যাদের চেতনাবোধ আছে, যাদের সামাজিক চেতনাবোধ আছে, রাজনৈতিক চেতনাবোধকে দূরে সরিয়ে দিয়ে সামাজিক চেতনাবোধকে বোধের উন্মেষ ঘটিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে গিয়ে আজকে দাবি তোলা উচিত, এই পরিবারগুলোর হাতে 5 কোটি 10 কোটি টাকা তুলে দিতে হবে। না না সুস্মিতা দি, আমি বলছি যে ক্যাগ রিপোর্টের যাবতীয় এই আর্টিকেল আমাকে পাঠানো হয়েছে জয়দেববাবু থেকে, আমি একদম অনেয়ারেই বলছি, জয়দেববাবু পাঠিয়েছেন, আমি আপনাদের কথাও শুনছিলাম এবং এই বিষয়টি একটু পড়াশুনো করছিলাম। এখানে তো স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ক্যাগ রিপোর্ট শোজ ইন্ডিয়ান রেলওয়েজ মিসইউজড সেফটি ফান্ড টু বাই ফুড মেসেজেস ক্রুকারি অ্যান্ড জ্যাকেটস। বুঝতে পারছেন তো, যে প্রধানমন্ত্রী নিজেকে বলে তিনি তো আবার মানবাত্মা, তার তো আবার বায়োলজিক্যাল বার্থ নেই, তা সেই বায়োলজিক্যাল বার্থ নেই যে মানবাত্মা, সে 10 লাখ টাকা সুদ পরে ঘোরে। তা সুতরাং সেই এরকমই ব্যাপার। তার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একজন অপদার্থ রেলমন্ত্রী, ফুড মেসেঞ্জার্স, আমোদ প্রমোদ এগুলো নিয়েই তারা আছেন। যেখানে দেশ যখন খেতে পাচ্ছে না, আমরা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান রুটি রুজি শিল্প শিক্ষা স্বাস্থ্য এগুলো নিয়ে কথা বলছি, তখন প্রধানমন্ত্রী আম্বানিদের বিয়েতে গিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। এটাই তো ভারতবর্ষের চিত্র, এই চিত্রই তো ভারতবর্ষের মানুষরা আমরা বেঁচে আছি। রোজ আমরা লড়াই করছি খাওয়ার জন্য, রোজ আমরা লড়াই করছি বাঁচার জন্য, রোজ আমরা লড়াই করছি রুটি রুজির জন্য। আর এই সরকারটা নীরব দর্শকের মতো দেখছে, তারা নিজেদের আমোদ প্রমোদে তাদের ব্যস্ত। আপনি ভাবতে পারেন কোন পর্যায়ে নামলে আজকে ক্যাগ রিপোর্টে শুধু এইটা কেন, আবাস যোজনা থেকে শুরু করে আজকে মানরেগাঁও থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি আজকে ক্যাগ রিপোর্টে প্রকাশিত হয়ে গেছে। আর এরা বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবচেয়ে বড় ওরাই হচ্ছে খানে বাড়ালো, ওরাই আজকে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে এদের ছাড় আছে, অজিত পাওয়ার এদের ছাড় আছে বিজেপি করে বলে, আর অন্য কোনো দলের ছাড় নেই। একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি সুস্মিতাদি, কিন্তু আমরা বলতে চাই এই মানুষগুলোর জীবন নিয়ে খেলা চলবে না। আজকে সেফটির জন্য রেলের যে টাকা, সেই টাকা আজকে ফুড প্যাসেঞ্জারে খরচা হচ্ছে, আমোদ প্রমোদে খরচা হচ্ছে। লজ্জা হওয়া উচিত এই সরকার। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। বিশ্বাস করুন স্নেহানবাবু, কোনো পক্ষপাতিত্ব নয়, কিন্তু যে রিপোর্ট এই মোমেন্টে আমার হাতে এসে দাঁড়িয়েছে, দ্য ওয়ারের রিপোর্ট, এটা জুন 10, 2023। আমি আমার ক্যামেরা ভাইকে বলবো একবার একটু এটা জুম করে দেখানোর জন্য। দেখুন, ভালো করে দেখুন, জুন 10, 2023 রিপোর্ট এটা, এবং এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে ক্যাগ রিপোর্ট শোজ যাবতীয় বিষয়গুলো। প্রশ্নটা এখান থেকেই উঠছে। আর ঠিক এই জায়গাতে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো আপনাদের তিনজনকে। আমি প্রথম সুযোগ দেবো স্নেহানবাবুকে। স্নেহানবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। স্নেহানবাবু, নেটওয়ার্ক কিছু ইস্যু হয়েছে, আমি সরাসরি চলে যাব জয়দেববাবুর কাছে। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আনমিউট করুন প্লিজ। যে তথ্যগুলো আপনি বললেন, সেই তথ্যগুলো জানার পর একজন ভারতীয় হিসেবে সত্যি আতঙ্কিত, কারণ আমাদের লাইফলাইন রেলওয়ে, এবং আমরা প্রতি মুহূর্তে রেলে পুরো পরিবারকে নিয়ে বেড়াতে, ঘুরতে, কাজে, কর্মস্থলে, প্রয়োজনে যাতায়াত করি। আমাদের জীবনের মূল্যকে যদি এরকম ভাবে মূল্যহীন করে দেয় বিশ্বগুরু, এবং সেইভাবে যদি আমাদের গরু ভাবে বিশ্বগুরু, তাহলে আমরা যাই কোথায় বলুন না? আমরা তো ট্রেনে চড়ি বিশ্বাস নিয়ে যে কাজ করে বেরিয়ে আবার পরিবারের মাঝে ফিরে আসব, কিন্তু যে মানুষগুলো এই অপদার্থতা, রেল মন্ত্রীর অপদার্থতা, প্রধানমন্ত্রীর নীরবতা, তার মাসুল দিয়ে চলেছে বছরের পর বছর, সেই দেশে রেল পরিষেবার উপরে আস্থা রেখে প্রতিদিন কোটি কোটি মানুষ রেলে চড়ছে, অথচ তারা দিনের শেষে বাড়ি ফিরবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অথচ মোদির গ্যারেন্টি নাকি সারা বিশ্বে ওয়ারেন্টি। অতএব মোদির গ্যারেন্টি যে জীবন নেওয়ার, সেটা প্রমাণিত আজকে এই বারবার রেল দুর্ঘটনায়। ওকে, স্নেহানবাবু জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে। স্নেহানবাবু, এই যাবতীয় বিষয় নিয়ে আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট, আনইন্টারাপ্টেড, বলুন। না দেখুন, বিষয়টা হচ্ছে এটা তো খুব
চাঞ্চল্যকর একটা অভিযোগ যে ধরে নিন আমাদের বাজেটে সেফটি খাতে যে বাজেট অ্যালোকেটেড হয়েছে সেই বাজেট যদি সেই আমার তো মনে হয় অবিলম্বে কোর্টে পিআইএল করা উচিত। ইভেন এটা সর্বোচ্চ করে সুপ্রিম কোর্টে পিআইএল করা উচিত, কারণ এটা রেলওয়ে কেন পুরো ভারতবর্ষের জন্য অভ্যাস কেন করে না? কারণ এরকম যদি ঘটনা যদি আমি পিআইএল না করি, আমি যদি মামলা দায়ের না করি, আগামী দিনে তো আমার এগেন্সে মানহানির মামলা হবে। বিষয়টা হচ্ছে কি আমি যতটুকু জানি, যখন এই বিষয়টা আমি আপনার মাধ্যমে শুনলাম, আমার কাছে এরকম কোনো ক্যাগ রিপোর্ট বা আমি কোনোদিন ধরে নিন এই ক্যাগ রিপোর্টের কোনো কপি আমার কাছে আসেনি। যদি আসে তবে আমিও একজন ভারতবাসী হিসেবে উদ্বেগ প্রকাশ করবো যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে। এবং আমি সত্যিই চাইবো যে মানে একটা অ্যালোকেটেড বাজেট তো থাকে, যে ধরুন আমি যে বললাম যে 2.5 লাখ কোটি টাকা তো যে অ্যালোকেটেড হয়েছে বিভিন্ন ঘাটে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেগুলো তো আমরা যদি জানি সেটা চেঞ্জ করা যায় না। কিন্তু আবারও বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে দুর্ঘটনাগুলো কমাতে হবে, মানুষের মৃত্যু একদম জিরোতে নামিয়ে আসতে হবে, এটা নিয়ে রাজনীতি করলে হবে না। 2014 আগেও মানুষ মারা যেত, 2014 আগে যত সংখ্যক মানুষ প্রতি বছর মারা যেত তাটা কম হতো, সেটাকে ক্ষতিপূরণ দেওয়া সলিউশন না, এটাকে যাত্রী পরিষেবাটাকে উন্নত করতে হবে। এটা আমরা দলের পক্ষ থেকে বেশ একেবারে অন্তিম লাইনে চলে এসেছি, সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে রেল আমাদের ভারতবর্ষের সম্পদ, যেটা জয়দেব দা বললো আমাদের লাইফ লাইনও বটে। আজকে রেলের মাধ্যমেই আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় একটা রাজ্যের সাথে সংযুক্ত। শুধু একটা রাজ্য সংযুক্ত না, ইভেন আমরা বাংলাদেশ পাকিস্তানও আজকে রেলের মাধ্যমে আজকে আমরা সংযুক্ত হয়েছি। আজকে রেল ব্যবস্থা যদি আস্তে আস্তে খারাপের দিকে যায়, এটা হয়েছে বর্তমানে প্রায় রোজই প্রায় অ্যাক্সিডেন্ট যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তাহলে মানুষ তো ঘর থেকে বেরোনোর সময় রেলে করে কোনো জায়গায় যাত্রা করার আগে তাকে ভাবতে হবে যাচ্ছি তো রেলে, কিন্তু অবশেষে ফিরে আসবো কিনা, সেটা সবচেয়ে বড় কথা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই জায়গায় দাঁড়িয়ে আজকে রেলের এইরকম দুর্ঘটনা, আজকে রেল ব্যবস্থা প্যান্টিকার থেকে শুরু করে এই প্যান্টিকার গুলোতে কতগুলো লিজে দেওয়া হয়, এই যে যতগুলো ব্যবস্থা আছে রেলের সেফটি সিকিউরিটি, রেলের পরিষ্কার পরিচ্ছন্নতা, রেলের ওই শ্রেয়ান বলছিল শুধু এসি করার বিষয়, শুধু এসি করলেই তো হবে না, লোকালটাকে মেনটেন করার ব্যাপার থাকে, মেনটেনেন্স একটা বিভাগ থাকে, সেই মেনটেনেন্সটাও দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। রেল ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে আগামী দিনে এটা আমাদের ভারতবর্ষের জন্য খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আজকে যে আর সময় দিতে পারছি না, বেশ আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইপ টিভি বাংলায় আসার জন্য, এক কথায় অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। বিশ্বাস করুন, যে ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে, যে ঘটনা ট্রেন দুর্ঘটনা বারবার সাক্ষী করছে সমস্ত দেশবাসীকে, প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। বারবার একেবারে শুরু থেকে যে যাত্রী নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, শেষে এসেও একের পর এক যে বিস্ফোরক তথ্য এক একজন দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে সত্যি সত্যি যেই তথ্য ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছিল, আমি জানি না ক্যাগ রিপোর্টে সত্যি এরকম কিছু রয়েছে কিনা, তার কারণ এই সময়ের মাঝে এই বিষয়টিকে ভেরিফাই করা সত্যি আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু দ্য ওয়্যারে যে প্রসঙ্গ ওঠানো হয়েছে তা সত্যি চক্ষু চড়কগাছ করার মতো। নজর থাকবে আমাদের, আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।